বাংলাদেশের রাজনীতির ক্ষমতা কাঠামো পরিবর্তন হয়েছে, পাওয়ার স্ট্রাকচারে। জুলাই অভ্যর্থনের মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে থানার ওসিকে চিঠি দিয়েছে বিএনপি। তবে কি নিষিদ্ধ দল আওয়ামী লীগকে নিরাপদ আশ্রয় রাখছে বিএনপি? অপদার্থ উপদেষ্টা মণ্ডলীকে বাদ দিয়া জাতীয় সরকার গঠন করার, জাতীয় সরকার গঠন না করলে এই সরকার ক্রমাগত জনপ্রিয়তা হারাচ্ছে, নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে পারবে না। ওইদিকে আওয়ামী লীগ তৈরি হয়ে গেছে। এই লোকটি ছাত্রছাত্রীদের কথা ভাবেনি, তার মাথাতে প্রথম চিন্তা এসেছে তার গদি নিয়ে, তার গদিটা না নড়ে যায়। বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যালয় চালু হয়ে গেলে বাংলাদেশের সব বিরল দেশের পর্যায়ে চলে যাবে। ইউনূস সরকারের বিরুদ্ধে আরো একটা অভ্যুত্থানের কারণ হতে পারে। কি হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়কে ঘিরে? আওয়ামী লীগ কার্যালয় সরকার বাদ দিয়ে অন্য কেউ কি দখল করতে পারে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্পষ্ট করে সংজ্ঞায়িত করেন এবং রাষ্ট্রের ভেতরে বসে থাকা ফ্যাসিস্ট উপাদানগুলোর বিরুদ্ধে পরিষ্কার কোনো কাঠামোগত লড়াইও শুরু করতে পারেনি। ফলে এই উপাদানগুলো এক ভয়ঙ্কর সামাজিক বিপর্যয়ের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের দুইটা প্রিভিলেজ সরকার দেখছে, এক শেখ মুজিবের সরকার আর দুই প্রফেসর ইউনূসের সরকার। দুই সরকারই একটা রক্তাক্ত লড়াইয়ের পর ক্ষমতা আসছিল। মানুষ অনেক আশা করছিল সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনূস আর শেখ মুজিব মানে সোহরাওয়ার্দীর বডিগার্ড দুজনে দারুণ জনপ্রিয় ছিল। মুজিবের সরকার ফেল করছে দারুণ ভাবে, এমন ভাবে ফেল করছে যে সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা এলে সবাই বলে আলহামদুলিল্লাহ। ঠিক এই পথে হাঁটতেছে প্রফেসর ইউনূসের সরকার, ক্রমাগত জনপ্রিয়তা হারাইতেছে। দেখেন উনারা তো 12 ভাতারির মতো ঠাপ খায়, ওয়াকারের ঠাপ খায়, বিএনপির ঠাপ খায়, আওয়ামী লীগের ঠাপ খায়, ইন্ডিয়ার ঠাপ খায়, 2 দিন পর পর গদি নড়ে যায়। কেউ তো সাপোর্ট করে না, সবাই বিরক্ত। আমরা কয়েকজন খায় না খায় সাপোর্ট করে গেছি, সরকার যেন ভালো চলে, নানা পরামর্শ দিছি, কোনো পরামর্শ শুনে নাই। দুই একটা হয়তো শুনছে, কালে ভদ্রে বালিতে পেশাব করে দেখছেন, কোনো চিহ্ন থাকে না। কলে সরকারকেও তাই কোন পরামর্শ দিলে শুনে না, বালিতে পেশাবের মতো কোনো চিহ্ন থাকে না। এই যে মাইলস্টোনের ঘটনায় আমি তো ইউজুয়ালি উপদেষ্টাদের ফোন করি না। ওই দিন দুর্ঘটনার সাথে সাথে আবরার ভাইয়ের ফোন দিয়েছি, বলছি পরীক্ষা স্থগিত করে দেন। তখন বাংলাদেশের টাইম বেলা 3টা হবে, উনি বললেন দেখতেছি। আমি কল্পনাও করি নাই এই সিদ্ধান্ত উনি নিতে পারবেন না। পরে জানলাম শিক্ষা সচিব এই পরীক্ষা স্থগিত করতে রাজি হন নাই। তাইলে আবরার ভাই কেন শিক্ষা উপদেষ্টা থাকবেন? শিক্ষা সচিবকে উপদেষ্টা বানিয়ে দিলেই হয়, সেই যখন সব ডিসিশন নেয়। আমি আবরার ভাইয়ের ফোন করার পরে কি ঘটছে আমি পরিষ্কার দেখতে পাইতেছি। আবরার ভাই শিক্ষা সচিবকে ডাকছে, ফোনের পরে জিজ্ঞেস করছে, আচ্ছা বলেন তো এই পরীক্ষা স্থগিত করে দেওয়া উচিত না? সিদ্দিক জুবায়ের, ও তো আমলা, ওই সবার থেকে বেশি বুঝে, সে বলছে জি স্যার আমরা তো করতেই পারি, কিন্তু এই অ্যাক্সিডেন্ট তো ঢাকার একটা সেন্টারে, সারা দেশে সবাই তো প্রিপারেশন নিয়ে ফেলছে, বন্ধ করলে ঝুলে যাবে সব প্রিপারেশন। শিক্ষকদেরও একটা প্রিপারেশন থাকে। দেখেন অনেকে দেখেন পরীক্ষার পরে ছুটি কাটাইতে যাবে, টিকিট কেটে ফেলছে, এত বেড়াছাড়া হয়ে যাবে তো সব পরে ইয়ে নিতে গেলে। তার সে পরীক্ষা নিয়ে নি স্যার, এই যে মাইলস্টোনের জন্য আমরা পরে একটা আলাদা নিয়ে নিব নি পরীক্ষা, জিজ্ঞেস করেন আপনার ভাইকে। এটাই বলেছিল কিনা সিদ্দিক জুবায়ের? এটাই বলবে, কারণ তো ধান্দা 2টা দিন নষ্ট হবে, এটা ধান্দা 2 দিনের ধান্দা নষ্ট হবে, ওটা বসেই থাকে ধান্দা করার জন্য। সিদ্দিক জুবায়েরও বুঝলো না, আপনার ভাইয়া বুঝলো না যে এইটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন না, এটা পলিটিক্যাল ডিসিশন। এই পলিটিক্যাল ডিসিশনে 2টা কাজ হইতো। কিসে কাজ? প্রথম যে বিষয়টা হবে তা হচ্ছে এই যে দৈব দুর্বিপাক বা দৈব দুর্ঘটনা ঘটলে মানুষ তার রাগ হতাশা এইটা ছাড়ার একটা রাস্তা খুঁজে সবসময়, কোথায় এটা ছাড়া যায়। যেহেতু এটা স্কুলে হয়েছে, তারা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তাদের আঙুল তুলবে, ওই দিকেই তাদের রাগ ক্ষোভ ধাবিত হবে। এই কারণেই শিক্ষা মন্ত্রণালয়কে প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে, জনরোষ যেন তার দিকে ধাবিত না হয়। 2 নম্বরে হচ্ছে সংহতি জানাইতে চাই আমরা কোন একটা সংকটে, গোটা জাতি রক্ত দিতে চায়। দেখেন সকলে হাসপাতালে ভিড় করছে, এটা কি জন্য? রক্ত দেওয়ার জন্য। সে দেখতে চায় যে আমি একটা কাজ করলাম আর কি এই সংকটে। তারা সংহতি জানাইতে চায়। যারা ঢাকায় আছে তারা না হয় হসপিটালে গেল, রক্ত দেওয়ার চেষ্টা করলো, পারলো কি পারলো না সেটা অন্য কথা, কিন্তু দেওয়ার তো চেষ্টা করলো। এইটাই তার সংহতি জানানো, এটাই তার শান্তি। অলমোস্ট গত 1 বছরে পরিত্যক্ত অবস্থার মধ্যে চলে যাওয়া কার্যালয়টা ঝেড়ে মুছে পরিষ্কার করতে শুরু করেছে কয়েকজন তরুণ যুবক, যারা তাদের পরিচয় দিতে চায়নি গণমাধ্যমকে। তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে লেগেছে কারণ তারা এটা দখল করতে চায়, এটাতে তারা তাদের অফিস বানাতে চায়। কি হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়কে ঘিরে? আওয়ামী লীগ কার্যালয় সরকার বাদ দিয়ে অন্য কেউ কি দখল করতে পারে? সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়, সেটা দখল প্রক্রিয়া শুরু হয়েছে। অলমোস্ট পরিত্যক্ত অবস্থায় চলে গিয়েছিল, সেটাই ঝাড়া মোছার কাজ শুরু হতে দেখা গেছে গতকালকে, এবং গণমাধ্যমে সেটা নিয়ে খবরও হয়েছে। গণমাধ্যম যে শিরোনামটা করেছে, দৈনিক মানব জমিন এটা নিয়ে একটা স্টোরি করেছে। তারা শিরোনাম করেছে পরিষ্কার করা হচ্ছে আওয়ামী লীগ কার্যালয়। শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানেই বলা হচ্ছে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার করছে ছাত্র জনতা নামধারী এক দল। আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে দুটি ব্যানার টাঙিয়ে এই কাজ চলছে। আবারও বলছি, আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে দুটি ব্যানার টাঙানো হয়েছে এখানে। প্রায় এক বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর বুধবার থেকে 10 তলা এই ভবন পরিষ্কার কাজ শুরু হয়। বৃহস্পতিবার দেখা যায় 3য় তলায় জমে থাকা ইটের খোয়া ও ময়লা আবর্জনার স্তূপ পরিষ্কার করা হচ্ছে। দোতলায় জমে থাকা আবর্জনা ইতিমধ্যে পরিষ্কার করা হয়ে গেছে। এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই নিচতলা পরিষ্কার করা হয়। 10-12 জন ব্যক্তি ভবনটি পরিষ্কারের কাজ করছেন। তারা বলছেন পুরো ভবন তারা পরিষ্কার করবেন। ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের হাতে তুলে দেয়া হবে। এই ভবনে গত বছরের জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের অফিস, শহীদ পরিবারের অফিস করা হবে। নিহত ব্যক্তিরা এখানে এসে অফিস করবেন এবং শহীদ পরিবারের লোকজন এখানে এসে অফিস করবেন। কিসের অফিস করবেন? তারা কি কোনো আন্তর্জাতিক লেনদেনের অফিস করবেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠান করবেন, নাকি এখানে জুতা স্যান্ডেল বিক্রি করবেন, নাকি কি করবেন, কিসের অফিস করবেন সেটা পরিষ্কার বলেননি তারা আরও বলেছেন পুরো ভবনের কোন তলায় কি হবে তা ছাত্র জনতা ঠিক করে নেবে। সেখানে অবস্থানরত ব্যক্তিদের কেউই নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি। তারা সংবাদ মাধ্যমে তাদের নাম এবং পরিচয়, তারা কারা সেটা বলতে চাননি, সেটা গোপন করেছেন তারা। গুলিস্তান এলাকায় 10 তলা বিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি 2018 সালে, আমি একটু কম সময় বলেছি, 2018 সালে, অর্থাৎ প্রায় 7 বছর মতো হয়ে যাচ্ছে। 2018 সালে 23 জুন উদ্বোধন করা হয়েছিল। তৎকালীন যিনি প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা উদ্বোধন করেছিলেন। 10 কোটি টাকা ব্যয়ে সেখানে দৃষ্টিনন্দন ভবনটি নির্মাণ করা হয়েছিল। মানবজমিন বলছে সেই ভবন করতে 10 কোটি টাকা লেগেছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন দেওয়া হয়েছিল। এরপর আগস্ট মাস জুড়ে চলেছিল লুটপাট। তখন থেকে এটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এবার এটা দখল কাজ হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, যারা এই কাজটা করছে তারা বলছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার হাতে তুলে দেয়া হবে। তারা তুলে দেওয়ার কে? এই প্রশ্নটা তো আসে। তারা তো তুলে দেওয়ার কেউ না। আবার তারা কারা সেই পরিচয়ও তারা দেয়নি। তারা বলেছে যে জুলাই অভ্যুত্থানের শহীদের অফিস হবে এবং শহীদ পরিবারের অফিস হবে। শহীদেরা এখানে এসে কি অফিস করবেন? কিংবা শহীদ পরিবাররা এখানে এসে অফিস করবে? শহীদ পরিবাররা এখানে কিসের অফিস করবে? সেখানে কি প্রতিটা আলাদা আলাদা 834টা অফিস করে 834 জন শহীদের ছবি তালিকা দিয়ে বলা হবে যে এই অফিসটা অমুক শহীদের, এই অফিসটা অমুক শহীদের? ব্যাপারগুলো একেবারেই হাস্যকর, এবং ব্যাপারগুলো এতটাই হাস্যকর যে মনে হতেই পারে যে দেশ একটা অরাজক পরিস্থিতির মধ্যে চলছে। হ্যাঁ, সরকার যদি অ্যাকোয়ার করে, সরকার যদি বলে যে এই ভবনটা অমুক কাজে লাগানো হবে, এই কাজে ব্যবহার করার জন্য আজকে থেকে সেটাকে অ্যাকোয়ার করে দেওয়া হলো এবং এই কাজে ব্যবহার করার জন্য হস্তান্তর করা হলো। কিংবা সরকার সিদ্ধান্ত নিতে পারে যে ওখানে আওয়ামী লীগের কার্যালয়ই থাকবে না, ভেঙে ফেলো। সরকার ভেঙে ফেলতে পারে তার নির্বাহী আদেশে। কিন্তু এরা কারা? এই 10-12 জন এরা কারা যারা এই ভবনটা দখল করার পাঁয়তারা চলছে? সরকার কি করছে? সরকার কি দেখছে? সরকার কি সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের প্রধান কার্যালয় ঝাড়ামোছা করে সেটা বৈষম্য বিরোধী আন্দোলনের হাতে তুলে দেওয়া হবে? কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনও কি এটা তুলে নেবে, তাদের হাতে তুলে নেবে, এরকম কোনো ঘোষণা কিংবা প্রক্রিয়ার মধ্যে গেছে? এরকম বিতর্কিত প্রক্রিয়ার মধ্যে কি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীদের যাবার কথা, নাকি তৃতীয় কোনো পক্ষ তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।